লেবানন থেকে ফিরেছেন আটকে পড়া ৭১ বাংলাদেশি, বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে ফিরলেন। নারায়ণগঞ্জে মাদকসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে কিশোরেরা, গ্যাং নেই দাবি পুলিশের। সিনহা হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশের সাজানো ৩ সাক্ষীর রিমান্ডে চায় র্যাব, শুনানি আজ। জনবল সংকটে বিদেশ গমনেচ্ছুদের বাসা থেকে নমুনা সংগ্রহ বন্ধ, দুর্বল বয়স্কদের ভোগান্তি। তিন দফা বন্যায় রংপুর, বগুড়ার ৯ জেলায় পাটের ব্যাপক ক্ষতি, লোকসানে ৪১,০০০ চাষি। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বৈরুত বিস্ফোরণের পর ত্রাণ সহায়তা নিয়ে যাওয়া বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে লেবানন থেকে দেশে ফিরেছেন আটকে পড়া ৭১ বাংলাদেশি। সকালে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সংবাদ সম্মেলনে বিমান বাহিনীর লেবানন ত্রাণ সহায়তা মিশনের গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী জানান, বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সাহায্যে বাংলাদেশ সরকার দ্রুত মানবিক ও ত্রাণ সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নেয়। পরে গত ১০ আগস্ট ত্রাণ সামগ্রী নিয়ে লেবাননের পথে রওনা হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান। সেদিনই খাবার এবং ওষুধ নিয়ে বৈরুতে পৌঁছায় বিশেষ ফ্লাইটটি। সেই বিমানেই দেশে ফেরার সুযোগ পান ৭১ জন বাংলাদেশি। আমরা মূলত গিয়েছি লেবাননকে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য এবং চিকিৎসা সামগ্রী দেওয়ার জন্য। সাথে যেহেতু এই ধরনের একটা আসার সময় বিমান খালি আসছে, তো একসাথে জিনিসটা যাতে দুটা করা হয়েছে, তো এই দুইটা এর জন্য আমরা ওদেরকে আমাদের সাথে নিয়ে আসছি, অথবা হয়তো ওদের আসতে অনেক দিন ধরে ওরা আটকে ছিল। নারায়ণগঞ্জেও রয়েছে কিশোরদের একাধিক দল, কখনো নিজেদের মধ্যে আবার কখনো অন্য দলের সঙ্গে জড়াচ্ছে মারামারিতে, জড়িয়ে পড়ছে মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। এই কিশোর গ্যাং সংস্কৃতির সর্বশেষ শিকার 2 শিক্ষার্থী। তবে পুলিশ বলছে জেলায় সংগঠিত কোনো কিশোর গ্যাং নেই, কেউ কেউ বিচ্ছিন্নভাবে বিভিন্ন ঘটনা ঘটায়। সোমবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ইস্পাহানী ঘাটে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের ধাওয়ায় শীতলক্ষা নদীতে ঝাঁপ দিয়ে ডুবে মারা গেছে 2 শিক্ষার্থী। স্থানীয়রা জানান, শাকিল ও শামীমদের গ্রুপের ধাওয়াতেই প্রাণ হারায় তারা। এলাকাবাসী জানান, প্রায়ই উঠতি বয়সীদের বিভিন্ন গ্রুপের মধ্যে পাল্টাপাল্টে ধাওয়া ও মারামারি হয়। জেলার অন্যান্য এলাকায়ও আছে এমন ঘটনা। এছাড়া বিভিন্ন এলাকায় তরুণ ও উঠতি বয়সীদের মধ্যে রয়েছে মাদকের বিস্তার। কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ ও মাদক নির্মূলের ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। উঠতি বয়সে যে ছেলেগুলি যে ঘোরাফেরা একত্র করে, ওরা সামাজিক অসামাজিক কাজকর্ম করে, এসব অসামাজিক কারণের জন্য আমাদের ছেলেমেয়েরা খারাপ হয়ে যাচ্ছে। কিশোর গ্যাং কয়েকটা দল আমাদের এলাকার ভিতরে, এবং মুরব্বীগত তারা মানে না, মুরব্বী মানে না, কেউরই মানে না। তারা রাত্রে দিনে তাদের সব সময় পাওয়া যায়। এই স্পোর্ট কখনই কোনো প্রশাসন এসে ধ্বংস করতে পারে নাই। এখন দেখা গেছে প্রভাবশালী মহল, ছাত্র ছায়া প্রভাবশালী মহল শেল্টারে এই বিভিন্ন বন্দর সর্বত্র মাদক ছড়ায় ছিটায় আছে। যদিও পুলিশ বলছে জেলায় সংগঠিত কোনো কিশোর গ্যাং নেই, তবে বিচ্ছিন্নভাবে অনেক উঠতি বয়সী ছেলে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে। আর মাদকের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনারও আশ্বাস পুলিশের। ইয়াং জেনারেশন, এদের কাছে মাদকটা হচ্ছে একটা আগ্রহ, একটা কৌতূহল, একটা কিউরিয়াসিটি। সেই কিউরিয়াসিটির কারণে এরা অনেকেই ইনভলভ হয়ে থাকেন। যে বিষয়টা আমাকে অবগত করলেন, সেই বিষয়টা অবশ্যই আমরা দেখব। আর আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ, আমাদের ডাকরাঞ্জের ডিআইজি মহোদয়, আমাদের নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয় এই বিষয়টি সম্পর্কে অবগত আছেন। স্যার আমাদের কঠোর নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে মাদক মুক্ত করতে হবে। কয়েক বছর আগে জেলায় ব্যাপক গ্যাং কালচার থাকলেও বর্তমানে একেবারে নেই বলেও দাবি পুলিশের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় পুলিশের দায়ের করা মামলার 3 সাজানো সাক্ষীকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন নুরুল আমিন, নাজিমুদ্দিন ও মোহাম্মদ আয়াস। মঙ্গলবার বিকেলে কক্সবাজার আদালতে তোলার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে 10 দিনের রিমান্ড চেয়েছে র্যাব, শুনানি হবে আজ।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদের নিহতের পর ৩টি মামলা করে পুলিশ। এর মধ্যে নিহতের ঘটনা এবং গাড়ি থেকে মাদক উদ্ধারের অভিযোগে টেকনাফ থানায় ২টি মামলা হয়, যাতে সিনহা ও সিফাত আসামি। এছাড়া নীলিমা রিসোর্ট থেকে মাদক পাওয়ার অভিযোগে রামু থানায় করা হয় আরও এক মামলা। পরে ৫ আগস্ট কক্সবাজারের বিচারিক আদালতে হত্যা মামলা করেন নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। আসামি করা হয়েছে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত সহ ৯ জনকে। পরে আদালতের নির্দেশে ৪ মামলার তদন্তের দায়িত্ব পায় র্যাব। টেকনাফ থানায় পুলিশের করা মাদক মামলায় পুলিশ ছাড়াও ৩ জন সাক্ষী ছিলেন। এরা সবাই বাহারছড়ার মারিশবুনিয়া এলাকার বাসিন্দা। এদের মধ্যে একজন কমিউনিটি পুলিশের সদস্য। সোমবার রাতে মারিশবুনিয়া থেকে পুলিশের এই সাক্ষীদের গ্রেপ্তার করে র্যাব। মেজর সিনহার বোনের করা হত্যা মামলায় এই নিয়ে ১০ জন গ্রেপ্তার হলেন। মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় ৩ জনের সংশ্লিষ্ট পর পরিপ্রেক্ষিতে আজ সকালবেলা র্যাব বা তদন্তকারী কর্মকর্তা ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। মোহাম্মদ নিজামুদ্দিন, নুরুল আমিন, মোহাম্মদ আয়েশ। তাদের বিরুদ্ধে সিনহা হত্যা মামলার সরাসরি সম্পৃক্ততার পাওয়ার পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তাদেরকে গ্রেফতার করে তদন্ত আদালতের তাদেরকে সোপর্দ করে পরে বিকালে কক্সবাজারের বিচারিক আদালতে পুলিশের ৩ সাক্ষীকে হাজির করা হলে কারাগারে পাঠায় আদালত। র্যাব তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে। সকল তথ্য উপাত্ত যাচাই বাছাই করার সাপেক্ষে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছেন বলে তাদেরকে গ্রেফতার করার জন্য তদন্তকারী কর্মকর্তা সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীতে রিমান্ডে এনে তাদেরকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। ৩১ জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, যে ৩ জন সাজানো সাক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের রিমান্ডের আবেদন কখন শুরু হবে? আমরা গত কয়েকদিন ধরে যেটি দেখছি যে মূলত এই ধরনের রিমান্ড আবেদনের শুনানির ক্ষেত্রে আদালত বেলা 11টায় তাদের কার্যক্রম শুরু করে। আমরা আজকেও ধরে নিচ্ছি যে আদালতের যে কার্যক্রম সেটি বেলা 11টায় হয়তো শুরু হবে, অর্থাৎ রিমান্ড শুনানির কার্যক্রম বেলা 11টায় শুরু হবে। তো আজকে মূলত 2টি আবেদনের প্রেক্ষিতে আদালতের সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে। এর মধ্যে একটি গতকালকে যে 3 জনকে আটক করা হয়েছে তাদের রিমান্ড শুনানি, পাশাপাশি এখন পুলিশি জেলে যে আগের যে 4 জন পুলিশ তারা গ্রেপ্তার আছেন, অর্থাৎ কারা অন্তরীণ আছেন, বিশেষ করে যে 4 জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার জন্য এর আগে আদালত নির্দেশনা দিয়েছিল, সেই 4 জনের ব্যাপারে আরো বিস্তারিত তথ্যের জন্য র্যাবের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হয়েছে, 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তো আজকে মূলত সেই আবেদনটিরও শুনানি হবে, অর্থাৎ যে 4 জন পুলিশ সদস্য মূলত এই মামলায় এখন জেলখানায় আছেন, যদিও তাদের 2 দিন জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদেরও নতুন করে রিমান্ড দেওয়া হবে কিনা সেটি আমরা জানতে পারবো বেলা 11টার দিকে। এছাড়া গতকালকে যে 3 জন আটক হয়েছে তাদের বিষয়ে যদি একটু বলি যে মূলত এই 3 জনের মধ্যে নুরুল আমিন, তিনি কমিউনিটি পুলিশের সদস্য এবং তিনি মারিশবুনিয়া এলাকায় থাকেন, এবং পুলিশের পক্ষ থেকে যে মামলাটি করা হয়েছিল মাদক মামলা, সেই মামলায় অর্থাৎ নন্দদুলাল রক্ষিত এসআই অস্ত্র, তার সেই মামলায় এই 3 জন অর্থাৎ নাজিমুদ্দিন, আয়াজ এবং নিজাম, এই 3 জন কিন্তু সাক্ষী, এবং এক্ষেত্রে এই 3 জনের কাছ থেকে র্যাব মনে করে বা তদন্তকারী সংস্থা মনে করে যে আরো বিস্তারিত তথ্য জানার আছে। কারণ নুরুল আমিনের ফোন পেই পুলিশের যে এজাহার, সেই এজাহারে নুরুল আমিনের ফোন পেয়েই কিন্তু লিয়াকত চেকপোস্টে অবস্থান করেছিলেন, এরকম একটি বিষয় পুলিশের দায়েরকৃত মামলার এজাহারে আছে। তো সেই জন্যই ধরা হচ্ছে যে এই মেজর অবসরপ্রাপ্ত সিনহা রাশেদ হত্যার ক্ষেত্রে এই 3 জনেরও কোনো স্পষ্টত ভূমিকা রয়েছে বলেই তদন্তকারী সংস্থা মনে করেন, এবং এই জন্যই এই 3 জনকে গতকালকে আটক করে রিমান্ডের আবেদন করা হয়েছে, যাতে আরো বিস্তারিত তাদের ব্যাপারে তাদের ভূমিকা কি ছিল সে ব্যাপারে বিস্তারিত জানা যায়। তো আমরা এখন আসলে বেলা 11টা নাগাদ অপেক্ষা করলে বলতে পারবো যে এই 3 জনকে আদৌ রিমান্ড মঞ্জুর হচ্ছে কিনা বা হলেও কতদিন হচ্ছে। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। থানা হেফাজতে ইয়াবা ব্যবসায় মৃত্যুর ঘটনায় কক্সবাজার সদর মডেল থানার ওসি শাহজাহান কবিরকে প্রত্যাহার করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায় সোমবার দুপুরে সদরের খরুলিয়া বাজার এলাকায় ইয়াবা বিক্রির সময় গণপিটুনির শিকার হন নবী হোসেন নামের ওই ব্যক্তি। পরে তাকে পুলিশ উদ্ধার করে সদর থানায় নেয়। মঙ্গলবার দুপুরে তাকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। জেলা পুলিশের পক্ষ থেকে এই ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সিলেটে গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব বজায় রেখে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের সরকারি নির্দেশনা থাকলেও বেশিরভাগ বাসেই অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে। এছাড়া বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, বাসে অতিরিক্ত ভাড়া আর যাত্রী নেওয়ার অভিযোগের বিষয়ে চালক মালিকরা কি বলছেন? আসলে সারা দেশের মতো কিন্তু সিলেটে যে গণপরিবহনগুলো চলছে, এই গণপরিবহনগুলোতে কিন্তু স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছে না এই মুহূর্তে, এটা বলা চলে। কারণ আমরা যেটা দেখেছি যে বাস টার্মিনালে গিয়ে প্রত্যেকটি বাসেই কিন্তু যেখানে একজন করে যাত্রী নেওয়ার কথা প্রতি সিটে, সেখানে কিন্তু দুজন করে যাত্রী নেওয়া হচ্ছে, কিন্তু এই বাড়তি ভাড়া যেটা 60% ভাড়া সেটা কিন্তু আদায় করা হচ্ছে। এ নিয়ে কিন্তু আমরা প্রায় সময় যেটা লক্ষ্য করি যে যাত্রী এবং বাসের যারা হেল্পার আছেন, কন্ট্রাক্টর আছেন, তাদের সাথে কিন্তু বাকবিতণ্ডা লেগেই থাকে। বেশ কয়েকদিন ধরে আমরা এই বিষয়টা লক্ষ্য করছি। এর মূল কারণ হচ্ছে ইদানিং কিন্তু প্রশাসনের যে নজরদারি, এটা কিন্তু একেবারেই কমে গেছে। বাস টার্মিনালগুলোতে কিন্তু একটা নৈরাজ্যকর অবস্থা বিরাজ করছে। আপনি যেটা বলছিলেন যে স্বাস্থ্যবিধির কথা, যে বাসে যাত্রী ওঠানোর আগে এখানে হ্যান্ড স্যানিটাইজার রাখার ব্যবস্থা ছিল এবং স্বাস্থ্য সুরক্ষা যেটা নিশ্চিত করার কথা বলা হয়েছিল, কিন্তু আমরা কোথাও কিন্তু এই বিষয়টা দেখতে পাইনি। এবং বাস টার্মিনালগুলোতে ইচ্ছামতো যাত্রীরা বাসে উঠছেন। বিশেষ করে দূরপাল্লার বাসগুলোতে কিছু কিছু কোম্পানির বাসে আসলে এই নিয়ম মানা হচ্ছে, কিন্তু বেশিরভাগ বাসে আমরা দেখেছি যে এই স্বাস্থ্যবিধির বিষয়টা মানা হচ্ছে না। এক সিটে যে দু সিটে দুজনকে যাত্রী বসানো হচ্ছে। আর বিশেষ করে যে স্বল্প পাল্লার যে যানবাহনগুলো আছে সিলেট জেলা থেকে যে উপজেলাগুলোতে অভ্যন্তরীণ যে মিনি বাসগুলো চলাচল করলে, এগুলোতে কিন্তু একেবারেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। দাঁড়িয়েও যাত্রী নেওয়ার যাত্রী নিতে আমরা দেখেছি। সেক্ষেত্রে এই বিষয়টা আসলে যাত্রীরা যেটা বলছেন যে এই মুহূর্তে সরকারের যে নির্দেশনা, যেহেতু বাস চালক মালিকরা এই বিষয়টা মানছেন না এবং বাড়তি ভাড়াও নিচ্ছেন, প্রতি সিটে একজন করে বসানোর কথা থাকলেও দুজন বসিয়ে কিন্তু তাদের কাছে প্রায় 60% ভাড়া কিন্তু বেশি নিচ্ছেন। এই বিষয়টা তারা সুরাহা চাচ্ছেন। তারা বলছেন যে অন্ততপক্ষে এই নিয়মটা এখন বাদ দিয়ে আসলে নজরদারি বাড়ানোর দরকার। কারণ হচ্ছে যে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর 3 হুইলার যেগুলো আছে নগরীতে চলাচল করে, এগুলো কিন্তু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। যাত্রী যে উঠানামার যে নিয়ম, কোনো কিছুই মানা হচ্ছে না। তো সব মিলিয়ে তারা বলছেন যে প্রশাসনের নজরদারি এখন বাড়ানো উচিত এই মুহূর্তে। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর আহমেদ। প্রতিদিন 700 থেকে 800 বিদেশ গমনেচ্ছু ব্যক্তির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ হচ্ছে ডিএনসিসির অস্থায়ী আইসোলেশন সেন্টারে। বাসা থেকে নমুনা সংগ্রহের ব্যবস্থা না থাকায় শারীরিকভাবে দুর্বল এবং বয়স্কদেরও এখানে এসে নমুনা দিতে হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, জনবল সংকটে বাসায় গিয়ে নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে। বিদেশগামী ব্যক্তিদের করোনার নমুনা পরীক্ষার জন্য সারা দেশে 19টি প্রতিষ্ঠানকে নির্ধারণ করে সরকার। আইপিএইচ, নিপসম সহ ঢাকার 4টি প্রতিষ্ঠানে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ চলছে মহাখালীর অস্থায়ী আইসোলেশন সেন্টারে। 54 বছর বয়সী আবুধাবি প্রবাসী আব্দুস সামাদ এসেছেন করোনা পরীক্ষা করাতে। শারীরিক দুর্বলতার কারণে চেয়েছিলেন বাসা থেকে নমুনা দিতে, তা না পারায় বাধ্য হয়ে এসেছেন সেন্টারে। শারীরিকভাবে এমনি খুব দুর্বল, এই জন্য আমি চেয়েছিলাম আসবো না, কিন্তু আমার ভিসা শেষ হওয়ার কারণে আমাকে না এসব কোনো উপায় ছিল না, যেহেতু আমি একটা গাড়ি খোবা রিজার্ভ করে আসছি। কানাডা যেতে ইচ্ছুক এই পরিবারটিও জানালেন বাধ্য হয়ে সেন্টারে আসার কথা। বাসায় গেলে একটু আরাম হতো, আর এখানে গরমেতে আসছি। বাসায় গেলে একটু রিস্ক কম থাকতো, এখানে এসে অনেক মানুষের অনেক হইতেই পারে যে করোনা থাকতে পারে, লেগেই যেতে পারে, মানে হইতে পারে না। প্রয়োজন হলে এই সেন্টারে প্রতিদিন 2 থেকে 3000 নমুনা সংগ্রহ সম্ভব বলে জানান এখানকার পরিচালক। বয়স্ক ও শারীরিকভাবে সক্ষম নয় এমন মানুষের জন্য বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের কথা থাকলেও তা হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালক বললেন, এক্ষেত্রে বাধা জনবল সংকট। কারো যদি ফ্লাইটের ডেট থাকে, পার্টিকুলারলি যে ডেটে, তার থেকে ব্যাক ক্যালকুলেট করে 72 ঘন্টা আগে সে আমাদের এখানে রিপোর্ট করছে এবং আমরা তাদের টেস্ট করছি, করে 24 ঘন্টা পরে আমরা অনলাইনে রিপোর্টটা দিয়ে দিচ্ছি। এই 24 ঘন্টা এই সময়ের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে এবং রিপোর্ট দেওয়া
যথেষ্ট টাফ বিষয়। সেই জন্য আমরা বাড়িতে গিয়ে স্যাম্পল কালেকশন করছি না, যেহেতু তারা জার্নি করবেন, লম্বা জার্নি করবেন, 48 ঘন্টা 36 ঘন্টা তারা জার্নি করতে পারবেন, তো সেক্ষেত্রে তারা কিন্তু আমাদের বুথগুলিতে এসেই স্যাম্পল দিতে পারবেন। বিদেশগামী ব্যক্তিদের সেন্টারে গিয়ে করোনা পরীক্ষার জন্য ৩৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহের জন্য ৪৫০০ টাকা ফি নির্ধারণ করে স্বাস্থ্য অধিদপ্তর। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকায় ১৬ থেকে ১৮ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইডিসিআর ও আইসিডিডিআরবির জরিপের হিসাবে এমন ধারণা। ঢাকার ৩,২২৭ পরিবারের ওপর গবেষণা করে কমপক্ষে ৯ ভাগ মানুষের করোনা পজিটিভ পেয়েছে তারা। এদের মধ্যে ৪৮ ভাগ উপসর্গহীন। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ৮ মার্চ। আক্রান্তের হার জানতে ঢাকায় এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ৭৮ দিন জরিপ করে আইইডিসিআর ও আইসিডিডিআরবি। জরিপ চলে ঢাকার বিভিন্ন এলাকার ১২,০০০ মানুষের উপর। এতে দেখা যায় ৪০-এর বেশি বয়সীরা আক্রান্ত বেশি। এরপরই ১৫ থেকে ১৯ বছর বয়সীরা আক্রান্ত হয়েছেন। ১০ বছরের কম বয়সী শিশুদের আক্রান্তের হার সবচেয়ে কম। আর লক্ষণযুক্ত রোগীদের ৯৩ ভাগের জ্বর, ৩৬ ভাগের কফ, ১৭ ভাগের গলা ব্যথা এবং ৫ ভাগের ক্ষেত্রে ছিল শ্বাসকষ্ট। ওয়ার্ল্ড পপুলেশন ডেটার তথ্য, ঢাকার জনসংখ্যা ২ কোটি। এর ৯ ভাগ সংক্রমিত হলে আক্রান্ত প্রায় ১৮ লাখ। গবেষকরা বলছেন, আরটিপিসিআর পদ্ধতিতে শনাক্তের এই সংখ্যা স্বাভাবিকের চেয়ে ১০ গুণ বেশি হতে পারে। অন্তত ১০ গুণ মৃদু লক্ষণযুক্ত রোগী আছেন যারা করোনা পরীক্ষা করতে আসেননি বা আসতে পারেননি। সেটা ঢাকা শহরে যে সংখ্যাটা শতকরা ৯ ভাগ বলা হয়েছে, এটাকে যদি আমরা পুরো ঢাকা শহরের জন্য প্রযোজ্য মনে করি, তাহলে কিন্তু আমার যে আনুমানিক সংখ্যা তার চাইতেও বেশি, অর্থাৎ শতকরা ১০ গুণের চাইতেও বেশি। আরেকটা বড় প্রশ্ন হলো যে এইটা তো পয়েন্ট প্রেভালেন্স। এর আগে যাদের হয়ে গেছে, যারা সংক্রমিত হয়ে সেরে গেছে, যাদের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, অর্থাৎ মোট সংক্রমিত সংখ্যা ঢাকা শহরে কত সেটা কিন্তু আমরা এখনো পেলাম না। অ্যান্টিবডি পরীক্ষা করে সামগ্রিক চিত্র আমাদেরকে দেয়া হবে যে আসলে ঢাকা শহরে মোট কত মানুষ সংক্রমিত হয়েছে। জরিপে উঠে আসে শনাক্তের মধ্যে প্রায় অর্ধেকই উপসর্গবিহীন। ফলে সংক্রমণ বেড়েছে ব্যক্তির অজান্তেই। লক্ষণ নেই এমন রোগীর সংখ্যা যাদের মধ্যে করোনা সংক্রমিত হয়েছে প্রায় অর্ধেক, তারা লক্ষণ ছিল না। জনস্বাস্থ্যের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ঢাকা শহর সহ সারা বাংলাদেশে প্রত্যেকটা মানুষ আমরা পারস্পরিক দূরত্ব যদি বজায় না রাখি, যখন ঘরের বাইরে থাকবো, তাহলে কিন্তু আমি সংক্রমণের ঝুঁকিতে আছি। আমি নিজেও জানি না আমি করোনা বহন করছি কিনা, বা অন্য যে আমার সামনে আছে করোনা বহন করছি কিনা। আমাদেরকে অবশ্যই বাসার বাইরে গেলে মাস্ক পরতে হবে। এই জরিপে ঢাকার ৬টি বস্তিও অন্তর্ভুক্ত ছিল। এখানে পরিবারের সংখ্যা ছিল ৭২০। তাদের মধ্যে করোনা সংক্রমণের হার ছিল ৬ ভাগ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২,৯৯৬ জন। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এছাড়া আজ থেকে বন্ধ হচ্ছে করোনার তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এই বুলেটিন। তবে এই সংক্রান্ত তথ্য প্রতিদিন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। দেশে প্রথম ২ জন করোনা রোগী শনাক্তের ঘোষণা দেয়া হয় গেল ৮ মার্চ। এরপর থেকেই গত ৫ মাসে প্রতিদিন করোনার তথ্য সরকারিভাবে ব্রিফিং করে জানানো হয়। প্রতিনিয়তই বাড়ানো হয়েছে পরীক্ষাগারের সংখ্যাও। মঙ্গলবারও মেডিনোভা মেডিকেল সার্ভিসেস নামে নতুন একটি পরীক্ষাগার যুক্ত হয়। এ নিয়ে সারা দেশের ৮৬টি পরীক্ষাগারে চলছে করোনা পরীক্ষা। মঙ্গলবার দুপুরে জানানো হয়, নতুন ১৪,৮২০ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২,৯৯৬ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.22। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত ২,৬৩,৫০৩ করোনা রোগী। এদিকে ২৪ ঘন্টায় করোনা মুক্ত আরও ১,৫৩৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ১,৫১,৯৭২ জন। এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০.৪৬%।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ কোভিড-19 মরবিডিটি অ্যান্ড মর্টালিটি উইকলি আপডেট। ঢাকা বিভাগে 64.7%, চট্টগ্রাম 14.4%, রাজশাহী 5.5%, খুলনা 5.1%, সিলেট 3.2%, রংপুর 2.7%, বরিশাল 2.5% এবং ময়মনসিংহ ডিভিশনে 1.9% আক্রান্ত শনাক্ত হয়েছে 10 আগস্ট পর্যন্ত। দেশে করোনা রোগী শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার 1.32। এদিকে একদিনে মারা গেছেন আরও 33 জন। এর মধ্যে পুরুষ 28 এবং নারী 5 জন। এ পর্যন্ত মারা গেছেন 2749 জন পুরুষ এবং 722 জন নারী। মোট মৃত্যু হয়েছে 3471 জনের। বয়স বিভাজনে 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন, বয়স বিভাজনে তাদের সংখ্যা 11 থেকে 20 বছর 1 জন, 31 থেকে 40 বছর 5 জন, 41 থেকে 50 বছর 2 জন, 51 থেকে 60 বছর 5 জন, 61 থেকে 70 বছরের 14 জন, 71 থেকে 80 বছর 3 জন এবং 81 থেকে 90 বছরের 3 জন। যে কেউ যে কোনো সময় আক্রান্ত হতে পারেন, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানানো হয় শেষ দিনের স্বাস্থ্য বুলেটিনে। একই সঙ্গে আগে থেকে জটিল রোগে আক্রান্তদের করোনা শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শে নিয়ম মেনে চলার আহ্বানও জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে আটক 5 জঙ্গির ভাড়া বাসায় অভিযান চালিয়ে বোমা তৈরি সরঞ্জাম ও ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। আটক জঙ্গিদের দেয়া তথ্যে মঙ্গলবার রাতে টিলাগড় ও জালালাবাদে অভিযান চালানো হয়। সিলেটের মীরাবাজার, টুকের বাজার ও দক্ষিণ সুরমা থেকে তাদের আটক করে কাউন্টার টেরোরিজম ইউনিট। তারা 90 জেএমবি সদস্য বলে জানায় পুলিশ। এদের 2 জন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এবং 1 জন মদনমোহন কলেজের শিক্ষার্থী। বাকি 2 জনের পরিচয় এখনও নিশ্চিত করেনি পুলিশ। আটকের পরপরই তাদের ঢাকায় নিয়ে আসা হয়। পুলিশ জানায় হযরত শাহজালালের মাজারে হামলার উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়েছিল তারা। বন্যা কবলিত প্রায় সব এলাকা থেকে পানি কমতে থাকলেও দীর্ঘদিন পানিবন্দী থাকায় চরমে পৌঁছেছে দুর্ভোগ। এই সাথে যোগ হয়েছে যমুনা, পদ্মা, মেঘনা সহ বড় নদ নদীগুলোর তীব্র ভাঙন। ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ মেরামতে 4 থেকে 5 বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে পানি সম্পদ সচিব। টাঙ্গাইলে সব নদ নদীর পানি বইছে বিপদসীমার নিচ দিয়ে। সমতল থেকে পানি নেমে গেছে, তবে বাসাইল, মির্জাপুর ও কালিহাতী উপজেলার বেশ কিছু অঞ্চল এখনও বন্যার পানিতে নিমজ্জিত। দীর্ঘদিন পানিবন্দী থাকায় চর্মরোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। 1 মাসের বেশি হয়েছে, পানি উঠছে, পারাইতে পারাইতে গাও মা হয়ে গেছে গা। সরকারি জায়গায় থাকি আমরা, কোনটাই পাই না। আমাদের এখানে পানি আসছে 35 দিন হয়েছে, আমার পায়ে ঘা উঠছে পানিতে পারাইয়া। রাজবাড়িতে কমছে পদ্মার পানি, তবে এখনও চরাঞ্চলের অনেক পরিবার পানিবন্দী। ফলে দুর্ভোগ কমেনি ওইসব এলাকার মানুষের, যদিও অনেক পরিবারই প্রস্তুতি নিচ্ছে ঘরে ফেরার। মেঘনার পানি কমার সাথে সাথে লক্ষ্মীপুরে দেখা দিয়েছে ভাঙন। 1 সপ্তাহে বসতভিটা ছাড়তে বাধ্য হয়েছেন অন্তত 500 পরিবার। হুমকির মুখে মাতব্বরনগর তীর রক্ষাবাঁধ, এছাড়া রামগতি ও কমলনগরের অন্তত 10টি এলাকায় নতুন করে দেখা দিয়েছে নদী ভাঙন। এখন আবার এই রাস্তা এবং জোয়ার, জালাসান্দি যা কিছু আছিল সব কিছু শেষ। আজ পর্যন্ত কোনো চেয়ারম্যান মেম্বার বা উপজেলা চেয়ারম্যান বা চেয়ারম্যান বা কোনো প্রশাসন আমরা আজ পর্যন্ত দেখিনি। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ করতে 4 থেকে 5 বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আপাতত আমাদের এখন এই মেরামত করে এইভাবে অ্যাডহক ভিত্তিতে কাজ করে যেতে হবে। আশা করছি আরও 4-5 বছর পরে আমরা দেখতে পাবো যে ডেল্টা প্ল্যানের যদি আংশিকও বাস্তবায়ন করতে পারি আমরা, যেমনটা পরিকল্পনা, তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে এইটা অনেক কমে গেছে। এই নদী ভাঙন, মানুষের বাড়িঘর ভাঙন বা এই যে মানুষের দুর্দশা, এগুলো কমে যাবে। ভাঙনে ক্ষতিগ্রস্তরা বলছেন, স্থায়ী বাঁধ নির্মাণ না করে জোড়াতালি দিয়ে বেড়িবাঁধ সংস্কার করলে খুব একটা লাভ হবে না। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফরিদপুরে 1 মাস পর বন্যার পানি বিপদসীমার 2 সেন্টিমিটার নিচে। দীর্ঘ সময় পানি থাকায় 15,000 হেক্টর ফসল নষ্ট হয়েছে। এছাড়া ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে 150 কিলোমিটার সড়ক। এ নিয়ে আরও জানাতে ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, ফরিদপুরে বন্যার কি পরিস্থিতি, সাধারণ মানুষের দুর্ভোগ কেমন দেখছেন, আর ফসলের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে?
আপনি জানেন যে ফরিদপুরে কিন্তু প্রথম এবং দ্বিতীয় দফা মিলে প্রায় এক মাসের অধিক সময় কিন্তু পদ্মার পানি বিপদসীমা পড়েছিল, যার ফলে ফরিদপুর জেলার প্রায় 7টি উপজেলার প্রায় 550 গ্রামের উপর নিমজ্জিত হয়েছিল এবং যার ফলে ফরিদপুরে প্রায় 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী ছিল। তো আসার খবর হচ্ছে যে গত 4-5 দিন হলে পানি কমার ফলে আজ কিন্তু এই প্রথম গত 1 মাসের মধ্যে বিপদসীমার 2 সেন্টিমিটার নিচে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এটি পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন। তো আমরা কথা বলেছিলাম ফরিদপুরের জেলা প্রশাসনের সঙ্গে, কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ড এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে কৃষির ক্ষেত্রে ফরিদপুরে প্রায় 15,000 উপরে বেশি হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, এমনটি আমাদেরকে কৃষি সম্প্রসারণ জানিয়েছেন। ওদিকে পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছেন যে পানির বৃদ্ধি শুরু থেকেই কিন্তু বিশেষ করে মধুখালীর এবং আলফাডাঙ্গা উপজেলার মধুমতি নদীর ভাঙন প্রবল আকার ধারণ করেছে এবং আলফাডাঙ্গার ক্ষতির পরিমাণটা অনেক বেশি। ওইখানে বেশ কিছু ঘরবাড়ি, বসতভিটা, স্কুল, মাদ্রাসা নদীর গর্ভে বিলীন হয়েছে। অন্যদিকে ফসলি জমি প্রতিদিনই নদীর গর্ভে চলে যাচ্ছে। তো অন্যদিকে জেলা প্রশাসকের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে ভাঙন রোধে বা যারা ক্ষতিগ্রস্ত তাদের ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি যেটি বলেছেন যে সংশ্লিষ্ট বিভাগসমূহকে আমরা নির্দেশনা দিয়েছি, বিশেষ করে সড়ক ও জনপথ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এলজিডি, এরপর পানি উন্নয়ন বোর্ড এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তারা আমাদের কাছে তালিকা প্রেরণ করছে ক্ষয়ক্ষতির নির্ণয় করে। এটি আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে এবং তারপরে সরকারি বরাদ্দ পেলে পর্যায়ক্রমে সবাইকেই ক্ষতির মুক্ত আওতায় আনার চেষ্টা করা হবে, এমনটি জানিয়েছেন জেলা প্রশাসক। অন্যদিকে আপনাকে বলে রাখতে চাই, বিশেষ করে কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের যে ডিডিআর রয়েছেন তিনি যেটি আমাদেরকে বলেছেন যে ফরিদপুর কিন্তু পাটের জন্য একটি বিখ্যাত জায়গা। এই পাটের একটা বড় অংশ কিন্তু এই পানিতে দীর্ঘদিন থাকার কারণে পাটের যে আঁশটি বা গাছ নষ্ট হয়েছে, আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মফিজুর রহমান। ব্রহ্মপুত্র আর তিস্তা অববাহিকায় দীর্ঘস্থায়ী বন্যার ফলে রংপুর ও বগুড়া কৃষি অঞ্চলের 9 জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে পাটের। কৃষি বিভাগ জানিয়েছে 3 দফা বন্যায় বড় অঙ্কের লোকসান গুনতে হয়েছে প্রায় 41,000 পাট চাষিকে। জুনের শেষ সপ্তাহে ব্রহ্মপুত্র ও তিস্তা অববাহিকার সবগুলো নদ নদীর পানি বাড়তে শুরু করলে চরাঞ্চলে ডুবে যাওয়া 3,600 হেক্টর জমির পাট নষ্ট হয়ে যায়। এতে 41,000 চাষিকে গুনতে হয় 27 কোটি টাকার লোকসান। মন 60 পাট নিম্নত হইলেনি, এখানে এখন সম্পূর্ণ চলে গেছে। প্রায় এবারকার দাম হিসেবে 1,00,000-1,00,000 টাকার মতো চলে গেছে। 2,60,000 টাকা পাট আমার চলে গেছে। আমি তো টাকা পাইনি, জমিও গেছে, পাটও গেছে, সবারই গেছে। পাট 6 বিঘা জন পাট বুনছিলাম, বিঘা 5 জন কাটছিলাম, কামলা 500 টাকার কামলা নিয়ে এগুলো ধুতে পারিনি, ভেসে গেছে নদী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা আর জয়পুরহাটে বন্যা আর প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পাট চাষিদের সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। যেটুকু তারা তুলতে পারছে এবারে তারা ভালো দাম পেয়েছে, যারা তুলতে পারেনি তাদের ক্ষেত্রে সরকার বরাবরই যে কাজটি করে থাকেন সেটা হলো প্রণোদনা প্যাকেজ। তো সেক্ষেত্রে এবার আমাদের কিছু প্রণোদনা এসেছে ইতিমধ্যে, যেমন আমাদের কমিউনিটি চারা, এটা হলো আমরা প্রায় 50 একর জায়গাতে 3,333 জন কৃষককে এই চারা তৈরি করে তাদেরকে বিনামূল্যে দিয়ে দেবো। তারা এটি দিয়ে তারা তাদের জমিতে চাষ করতে পারবে। প্রাথমিক হিসাবে বলা হয়েছে 1.5 মাস স্থায়ী বন্যায় ওই 9 জেলার পাট নষ্ট হয়েছে 10,000 মেট্রিক টন। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এ নিয়ে আরও জানাতে বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়ায় পাট চাষে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আর কৃষি বিভাগ থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা কিভাবে করা হচ্ছে? হাসিবুর, আমি জানতে চাচ্ছিলাম যে বগুড়াতে পাট চাষে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা সাহায্য সহযোগিতা ঠিকমতো পাচ্ছেন কিনা? সম্প্রসারণ অধিদপ্তরের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে বগুড়ায় এবার পাটের বেশ বড় অঙ্কের একটি ক্ষতি হয়েছে। আমি গত কয়েকদিন আগে যমুনা নদীর চরাঞ্চলে গেছি, সেখানে দেখেছি যে পাট ক্ষেতের মধ্যে নষ্ট হয়ে থাকার কারণে আমন চাষের যে সুযোগ সেটিও অনেক চাষি হারিয়েছে। আর সব মিলিয়ে আমাদের বগুড়ায় প্রায় 1200 হেক্টরের মতো পাট আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে একটি বড় অঙ্কের টাকাই চাষিদেরকে গুনতে হয়েছে ক্ষতি হিসাবে। আর সব মিলিয়ে এই দুই কৃষি অঞ্চল, যেটি আপনি আগেই বলেছেন যে প্রায় 41,000 মতো পাট চাষিকে তাদের যে
পাটের ক্ষতি হয়েছে, তাতে প্রায় 27-28 কোটি টাকার ক্ষতি হয়েছে, এটি প্রাথমিক হিসেবে। এবং এর বাইরেও কিছু তথ্য আমরা বিভিন্ন এলাকা থেকে পাচ্ছি, যেটি ব্যক্তিগতভাবে আমরা সংগ্রহ করেছি। তাতে দেখা যাচ্ছে যে অনেকের হিসাবে এখন পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে আসেনি। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মনে করে যে এই তথ্যটি আরও নিশ্চিত হওয়া যাবে যখন পানি একেবারে পুরোপুরি নেমে যাবে যেসব এলাকা বন্যা কবলিত হয়েছে সেসব এলাকা থেকে। কিন্তু এখন পর্যন্ত অনেক এলাকাতেই ব্রহ্মপুত্র এবং তিস্তা অববাহিকার পাশাপাশি অন্যান্য নদ নদীতে যে সব এখন পানির নিচে তলিয়ে আছে সেসব বের হতে অনেক সময় লাগবে, আরও অন্তত 8 থেকে 10 দিন লাগবে। তখনই আসলে পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির একটি চিত্র পাওয়া যাবে, অন্তত ফসলের কত ক্ষতি হয়েছে এটি জানা যাবে। আর তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইতিমধ্যে কাজ শুরু করেছে এই ক্ষতি পুষিয়ে দিতে। তারা পাটের পরিবর্তে অন্যান্য ফসল চাষের জন্য সরকারকে সহযোগিতা করার জন্য সুপারিশ করেছে এবং সেক্ষেত্রে যে যে বিষয়গুলো জরুরি তালিকা তৈরির কাজ, কী পরিমাণ ক্ষতি হয়েছে সেগুলো তারা নিরূপণের কাজ শুরু করেছে। তবে পাটের ক্ষতি এবার সবচেয়ে বেশি হয়েছে চরাঞ্চলে, যেটি ব্রহ্মপুত্র এবং তিস্তা অববাহিকার নদ নদীতে আমি দেখেছি। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্রে। বিকল্প উপায়ে ট্রান্সমিশন চালু থাকলেও বিদ্যুৎ না থাকায় অনুষ্ঠান পরিচালনা নিয়ে বিপাকে সংশ্লিষ্টরা। কবে নাগাদ সংযোগ প্রতিস্থাপন হবে তাও বলতে পারছেন না বেতারের আঞ্চলিক প্রকৌশলী। বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্রে 4টি ফ্রিকোয়েন্সি দিয়ে সব ধরনের কার্যক্রম চলে আসছিল এতদিন। গেল 5 আগস্ট সকালে বৈদ্যুতিক গোলযোগে ঘণ্টাখানেক বন্ধ থাকে সম্প্রচার। পরে জেনারেটর ও বিকল্প পন্থায় ট্রান্সমিশন চালু হলেও এখনও ঠিক হয়নি স্থায়ী বিদ্যুৎ সংযোগ। বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বিপাকে অনুষ্ঠান সংশ্লিষ্টরা। বদ্ধ স্টুডিওতে কয়েকজন একসঙ্গে কাজ করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন তারা। ইন্টারনেট সংযোগ না থাকায় অনুষ্ঠান তৈরিও ব্যাহত হচ্ছে। একে তো বদ্ধ ঘর, ইলেকট্রিসিটি নাই, আর এই গরমের মধ্যে তার উপর আবার 3 থেকে 4 ঘন্টা আমাদের ডিউটি করতে হচ্ছে। গরমের মাঝে আসলে মানে 2-3 জন একসাথে বসে কাজ করা, আর আরেকটা বিষয় যখন সম্প্রচার থাকে না তখন স্বাভাবিকভাবেই এখানে স্টে করতে হয় আমাদের। বিদ্যুৎ বিভাগ বলছে এর জন্য পুরো দায় বেতার কর্তৃপক্ষের। 11 কেভির লাইন থেকে যে সংযোগটি সাবস্টেশনে গিয়েছে, মূল সমস্যা সেটিতেই। টেস্ট করে দেখেছি যে এই প্রায় 300 ফিট এক্সএলপি আন্ডারগ্রাউন্ড কেবল, এই কেবলের কোনো এক জায়গায় ফল্টটা রয়েছে। এটা আমাদের হাতে নেই, যেহেতু কেবলের ওনার এবং এই সাবস্টেশনের মালিক সম্পূর্ণ গ্রাহক। গুরুত্বের কথা বিবেচনা করে এবং ওনাদের অনুরোধে আমরা ওখানে একটি টেম্পোরারি মিটারের মাধ্যমে টেম্পোরারি কানেকশন দিয়েছি। বেতারের আঞ্চলিক প্রকৌশলী বলছেন, ভূগর্ভস্থ যে লাইন দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতো সেটি অন্তত 40 বছরের পুরনো। এ কারণেই দেখা দিয়েছে গোলযোগ। নতুন লাইন প্রতিস্থাপনের কাজ শুরু হলেও তাতে সময় লাগবে অনেক। কাজ কিন্তু আমি ইন প্রগ্রেস। এখানে কিছু অর্থের ব্যাপার আছে, সরকারি অর্থ খরচ হবে, অনুমতিটা প্রয়োজন আছে, এবং এটা হইলে পরে আমি কেবলটা তুলে আমি চেক করে করতে পারি। সিলেটের সরকারি এই প্রচার মাধ্যমে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার ঘটনা এবারই প্রথম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। এবছর জেএসসি, জেডিসি এবং পিইসি ইবতেদায়ী সমাপনী পরীক্ষা না নেওয়ার প্রস্তাব দিয়েছে 2 মন্ত্রণালয়। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই প্রস্তাবনা পাঠানো হয়েছে। তবে প্রধানমন্ত্রী এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। করোনার কারণে গত 18 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। স্থগিত হয়ে আছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এদিকে শিক্ষাপঞ্জি অনুযায়ী নভেম্বর মাসে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা হওয়ার কথা। তবে পরীক্ষা হবে কিনা সেটি নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থী এবং অভিভাবকরা। এ অবস্থায় বেশ কিছু পরিকল্পনা নিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পিএসসি এবং জেএসসি পরীক্ষা না নিয়ে শিক্ষার্থীদের স্বল্প সিলেবাসে মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে। এর উপরই শিক্ষার্থীদের একটি অংশকে মেধাবৃত্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এরকম বেশ কিছু প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। সামনের পরীক্ষাটা না রাখা বা মূল্যায়নের ভিত্তিতে আমরা পরীক্ষা নেওয়া, বা আমাদের আপনারা জানেন যে অটোপাসও একটা সিস্টেম আছে। আমরা এই বিভিন্ন পদ্ধতিগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছি। গতকাল একটা সামারি পাঠানো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, উনি দিক নির্দেশনা দিলে আমরা সেভাবে কাজ করব। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান
খুলে দেয়া সম্ভব হলে সংক্ষিপ্ত সিলেবাসে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা নেওয়ার প্রস্তাবনা রয়েছে। কিভাবে পরীক্ষা নেব সেইটির বিষয়ে আমাদের যারা এক্সপার্ট আছেন, আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো আছেন, তাদেরকে আমরা নিয়োজিত রেখেছিলাম এবং তারা তাদের তরফ থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন অল্টারনেটিভ অপশন সহ আমাদের কয়েকটি প্রস্তাব দিয়েছেন। আমরা আশা করছি যে এই সপ্তাহের মধ্যেই এগুলো পর্যালোচনা করে এ ব্যাপারে আমরা একটা রূপরেখা চূড়ান্ত করতে পারবো। শিক্ষা প্রতিষ্ঠান খোলার 15 দিনের মধ্যে নেওয়া হবে এইচএসসি পরীক্ষা। সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সত্ত্বেও গত অর্থবছরে দেশে মানুষের মাথাপিছু আয় বেড়ে $2000 ছাড়িয়েছে। পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর হিসাবে গড় আয় এখন $2064। একই সময়ে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 5.24%। করোনার কারণে গত অর্থবছরের মার্চ থেকে জুন পর্যন্ত 4 মাস প্রায় স্থবির ছিল অর্থনীতি। এ সময় কমে যায় অভ্যন্তরীণ চাহিদা ও উৎপাদন, কর্মহীন হয় অনেক মানুষ, ধস নামে রপ্তানিতেও। তবে তুলনামূলক ভালো অবস্থানে ছিল প্রবাসী আয়। এর প্রভাব পড়েছে মোট দেশজ উৎপাদন জিডিপিতে। বিবিএস এর হিসাবে 2019-20 অর্থ বছরে 8.2 লক্ষের বিপরীতে প্রবৃদ্ধি হয়েছে 5.24%। স্থির মূল্যের পরিমাণ প্রায় 28 লাখ কোটি টাকা। এ সময় জিডিপিতে কৃষি ও শিল্পের অবদান কিছুটা কমেছে, তবে বেড়েছে সেবা খাতের অবদান। ফলে 1 দশক পর নিম্নমুখী জিডিপির প্রবৃদ্ধি। পরিকল্পনা মন্ত্রী জানান, মানুষের কর্মস্পৃহা ও সরকারের নীতি নির্ধারণী দক্ষতার কারণে করোনার মধ্যেও ভালো প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। মার্চ, এপ্রিল, মে, জুন এই 4টা মাস সবচেয়ে বেশি 80% বাস্তবায়ন হয় আবহমানকাল থেকে। এই সময়টি আমরা কাজ করতে পারি নাই। এর মধ্যে যে আমরা 5.24 এসেছি, এটা আমাদের জনগণের বা আমাদের অর্থনীতির অন্তর্নিহিত যে একটা শক্তি তার পরিচয়। এই জন্য আমি আনন্দিত। তবে বিবিএস এর তথ্যে একমত নন অর্থনীতিবিদরা। তারা বলছেন, গত অর্থবছরের শুরু থেকেই রপ্তানি সহ অর্থনীতির নানা সূচক নিম্নমুখী ছিল। করোনা পরিস্থিতিতে কোনো দেশই এত প্রবৃদ্ধি অর্জন করতে পারবে না বলেও মনে করছেন তারা। এটাকে চ্যালেঞ্জ করার মতো তথ্য আমাদের কাছে নাই, আমরা হয়তো সেটা দিতে পারবো না। কিন্তু এটা কিন্তু বর্তমানের যে চিত্র, বহির্বিশ্বের চিত্র, বাংলাদেশের ভিতরের যে চিত্র, মানুষের আয়ের চিত্র, মানুষের কর্মসংস্থানের যে চিত্র, ব্যবসায়ের যে লাভ লোকসানের যে চিত্র, সেটার সাথে কিন্তু একেবারেই যায় না। বিবিএস এর হিসেবে $155 বেড়ে 2019-20 অর্থ বছরে দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে $2064 বা $2.25 লাখ টাকায়। এসব পরিসংখ্যানকে আশাব্যঞ্জক বলছেন পরিকল্পনা মন্ত্রী। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজি বিক্রিতে এখনও কোনো দাম নির্ধারণ করেনি সরকার। কেবল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি নিজেদের কোম্পানি এলপি গ্যাস লিমিটেডের জন্য দাম বেঁধে দিয়েছে। তবে তা বেসরকারি কোম্পানির জন্য প্রযোজ্য নয় বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান। এলপিজির দাম নির্ধারণের বিষয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানান তিনি। দেশে এই মুহূর্তে এলপিজির বাজার বছরে 10 লাখ টন, যার 98 ভাগই বেসরকারি কোম্পানির দখলে। বিদেশ থেকে আমদানির পর সিলিন্ডারে করে দেশের বাজারে সরবরাহ করে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। বছরে মাত্র 20,000 টন এলপিজি সরবরাহ করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। আমদানি করে বাজারজাত না করলেও নানা সময়ে বিশ্ববাজারে তরল জ্বালানির দর ওঠানামার সাথে সমন্বয় রেখে নিজেদের সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারণ করে তারা। এবারও বিশ্ববাজারে দরপতনের কারণে বেসরকারি কোম্পানির সাথে প্রতিযোগিতায় টিকতে সরকারি এলপি গ্যাসের 12.5 কেজি সিলিন্ডার গ্যাসের দাম 700 টাকা থেকে কমিয়ে 600 টাকা করে বিপিসি। এরপর নানা অপপ্রচার শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ খোদ বিপিসি কস্টিংটা কমেছে, সেই কস্টিংটা যাতে ভোক্তা সাধারণ পায় সেদিকে লক্ষ্য রেখেই সরকার তার যে বিপণনকৃত এলপিজি সেটির দাম কমিয়েছে। যারা বেসরকারিভাবে এলপিজি বিপণন করে থাকেন তাদের দাম তারা নির্ধারণ করতে পারেন। সরকারিভাবে বেসরকারি কোম্পানির এলপি গ্যাসের দাম বেঁধে দেওয়ার সুযোগ নেই বলে জানান বিপিসির চেয়ারম্যান। সরকার কিন্তু এটাকে উন্মুক্ত করে দিয়েছে বাজারটাকে। এলপিজি যেসব
বোতলিং কোম্পানিগুলো সরবরাহ করছে বেসরকারিভাবে, সরকারিভাবেও আমরা করছি। তো সেহেতু আমরা মনে করি যে এই দাম নির্ধারণের ক্ষেত্রে মুক্তবাজার অর্থনীতি থাকলে আসলে কিন্তু সরকারের নিয়ন্ত্রণ করার কোনো তেমন বেশি একটা সুযোগ নাই। এখন পর্যন্ত দেশে 57টি প্রতিষ্ঠান বেসরকারিভাবে এলপি গ্যাস বিক্রির অনুমোদন পেয়েছে, যাদের 17টি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে বেশিরভাগ ব্যবসা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় 24 ঘন্টায় প্রাণ গেছে 6,300-র বেশি মানুষের। ভাইরাস শনাক্ত হয়েছে প্রায় 2,60,000। একদিনে সুস্থ হয়েছে 2,41,000 রোগী। বিশ্বে এ পর্যন্ত মোট প্রাণহানি 7,44,000 ছাড়িয়েছে। মোট সংক্রমণের সংখ্যা প্রায় 2,05,00,000। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, প্রাণ গেছে প্রায় 1,500 জনের বেশি। ভাইরাস মিলেছে 54,500-এর বেশি মানুষের দেহে। দেশটিতে মোট প্রাণহানি এখন 1,67,000-এর বেশি। ব্রাজিলে মৃত্যু হয়েছে 1,242 জনের। নতুন 54,000-এর বেশি রোগী নিয়ে দেশটির মোট শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে 31 লাখ। বিশ্বে 24 ঘন্টায় সর্বোচ্চ 61,000-এর বেশি ভাইরাস শনাক্ত হয়েছে ভারতে। দেশটিতে একদিনে প্রাণ গেছে 835 জনের। এদিকে মডার্নার সম্ভাব্য করোনা ভ্যাকসিন চূড়ান্ত অনুমোদন পেলে 10 কোটি ডোজের জন্য 152,50,00,000 ডলার। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অবস্থার আরও অবনতি হয়েছে। চিকিৎসায় সুফল মিলছে না বলে জানিয়েছে চিকিৎসকেরা। এছাড়াও তার পরিবারের বাকি সদস্যদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান তারা। রোববার বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান 84 বছর বয়সী প্রণব। পরে তাকে চিকিৎসার জন্য দিল্লির সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর নিজের করোনা আক্রান্তের খবর টুইট করে জানান তিনি। সোমবার রাতে তার মাথায় অস্ত্রোপচারের পর অবস্থা সংকটজনক হলে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এখনও তাকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে। করোনা ভাইরাসের ভ্যাকসিন সবার আগে বাজারে আনছে রাশিয়া। তাদেরটি রোগ প্রতিরোধে সক্ষম দাবি করে এরই মধ্যে উৎপাদনের অনুমতি দিয়েছে সে দেশের সরকার। কিন্তু ভ্যাকসিনটির শেষ পরীক্ষা এখনো হয়নি। অবশ্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন তার মেয়ের শরীরে প্রয়োগ করা হয়েছে ভ্যাকসিনটি। গামালায়া ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির উদ্ভাবিত ভ্যাকসিনের নাম দেওয়া হয়েছে স্পুটনিক 5। সোভিয়েত ইউনিয়নের উৎক্ষেপণ করা বিশ্বের প্রথম স্যাটেলাইটের নামে এই নামকরণ। তৃতীয় ধাপের পরীক্ষা শেষের আগেই ভ্যাকসিনটির অনুমোদন দেয় রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ধাপে কয়েক হাজার মানুষের উপর পরীক্ষার কথা আছে। এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত এক সরকারি বৈঠকে ভ্যাকসিনের পক্ষে সাফাই গাইলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানান, মানব শরীরে 2 মাসেরও কম সময় পরীক্ষা চালানোর পর দেখা গেছে সাফল্যের সঙ্গে কাজ করে স্পুটনিক 5। ভ্যাকসিনটি পরীক্ষিত, প্রয়োজনীয় সব পরীক্ষায় সফল হয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম। সেই সঙ্গে নিজের মেয়ের শরীরে ভ্যাকসিন প্রয়োগের কথাও জানান তিনি। রুশ প্রেসিডেন্ট জানান, ভ্যাকসিনের প্রতি ডোজের পর শরীরের তাপমাত্রা বাড়লেও সুস্থ আছেন তার মেয়ে। তবে এই ভ্যাকসিন পরীক্ষার কোনো বৈজ্ঞানিক তথ্য প্রকাশ করেনি মস্কো। তাই ভ্যাকসিনের নিরাপত্তা আর কার্যকারিতা নিয়ে সংশয় জানিয়েছেন বিশেষজ্ঞরা। বুধবার থেকে শুরু হচ্ছে তৃতীয় ধাপের ভ্যাকসিনের ট্রায়াল। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিলিপাইন ও ব্রাজিলে স্বেচ্ছাসেবীদের ওপর প্রয়োগ হবে। অক্টোবরে বড় পরিসরে প্রয়োগের পরিকল্পনা আছে। এদিকে এই মাসের শুরুতে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের ভ্যাকসিনের গবেষণার তথ্য চুরির অভিযোগ অস্বীকার করে রাশিয়া। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 20 এপ্রিলে নির্বাচন করোনার কারণে স্থগিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পরিস্থিতি বুঝে সময় নির্ধারণের অপেক্ষা ছিল। অবশেষে মিলেছে সরকারের অনুমতি। বাফুফের বহুল আলোচিত নির্বাচন 3 অক্টোবর। সম্ভাব্য ভেন্যু সোনারগাঁ হোটেল। মঙ্গলবার ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা আয়োজন ও প্রশিক্ষণের অনুমতি মিলেছে। সরকারের এই সিদ্ধান্তে ফেডারেশন কার্যক্রমেও এসেছে গতি। মঙ্গলবার বৈঠকে বসে বাফুফের কার্যনির্বাহী কমিটি। মূল এজেন্ডা নির্বাচনের সময় নির্ধারণ। পরিস্থিতি বুঝে 3 অক্টোবর নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। 3 অক্টোবর স্যাটারডে, শনিবার 2020 সালে
সোনারগাঁ প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আমাদের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এই 139 জন ভোটিং ক্যান্ডিডেট আজকে নির্বাহী কমিটিতে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এবার ভোট দেবেন 139 জন কাউন্সিলর, নতুন 5 জন। কিন্তু বার্ষিক সভা ছাড়া ভোটার নির্ধারণের কোনো এখতিয়ার আছে কি, তার ব্যাখ্যা দিয়েছে বাফুফে। কোনো পুরনো টিম থাকে যে হয়তো আগে ভোটার ছিল না, বাট ওনারা রেজিস্টার্ড টিম ছিল, ওনারা যখনই ক্রাইটেরিয়া ফুলফিল করবে, ধরেন ওনারা খেলেন না কোনো একটা লিগ, নেক্সট লিগ খেললেই ওনারা ভোটারের জন্য এলিজিবল হয়ে যায়। 2020-21 মৌসুমের পরিকল্পনা গুছিয়ে এনেছে কর্তারা। আগামী বাজেট নিয়েও ধারণা মিলেছে। ফিফার অনুদান কোন খাতে কিভাবে খরচ হবে সেটাও ঠিক হয়ে আছে। 0.5 মিলিয়ন অর্থাৎ $500,000 ফর ওমেন্স ফুটবল, আর $1 মিলিয়ন হলো আমাদের ফর জেনারেল ফুটবল ডেভেলপমেন্ট, ট্রেনিং, ক্লাব, ডিস্ট্রিক্ট, ডিভিশন। আমরা বাজেটটি করেছি 51,40,50,000। প্রিমিয়ার লিগের নতুন মৌসুম কবে মাঠে গড়াবে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে ঠিক করবে বাফুফে। সিদ্ধান্ত এসেছে নারী লিগ নিয়েও। স্থগিত আসর পুনরায় শুরুর পরিকল্পনা নভেম্বরে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লিসবনে রাতে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ শেষ 8-এর লড়াই। প্রথম দিনে মুখোমুখি পিএসজি আটালান্টা। নিরপেক্ষ ভেন্যুতে খেলা সিঙ্গেল লেগে, তাই এবারে থাকছে ভিন্ন চ্যালেঞ্জ। এমবাপ্পে, ভেরাত্তির চোট আর ডি মারিয়ার না থাকা বড় চিন্তা পিএসজির জন্য। তারপরও অতীত তিক্ততা ভুলতে মরিয়া ফ্রেঞ্চ জায়ান্ট। অন্যদিকে সাম্প্রতিক ফর্ম পুঁজি করে চমকের অপেক্ষায় আছে আটালান্টা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। ঘরোয়া 3 ট্রফি বাগিয়ে কোয়াড্রাপল স্বপ্ন পূরণের অপেক্ষায় পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের 5ম কোয়ার্টার ফাইনালে এসে লা পারিসিয়ান কি পারবে অতীত তিক্ততা ভুলতে? শেষ 8-এর বাধা যে ওদের জন্য অপয়া। এবার লিসবনে ভিন্ন পরীক্ষা। নিরপেক্ষ ভেন্যুতে লড়াই সিঙ্গেল লেগে, সামনে আটালান্টা। অনুশীলনে ফিরলেও এমবাপ্পে খেলবেন তার গ্যারান্টি নেই। গোড়ালির চোট কাটিয়ে এত দ্রুত ম্যাচ ফিটনেস ফিরে পাওয়া কঠিন। আনফিট ভেরাত্তি আর ডি মারিয়ার সাসপেনশন চিন্তা বাড়িয়েছে। পছন্দের 4-4-2 ফরমেশন বদলে 4-3-3-এর ছকে অ্যাটাকে টুখেলের ভরসা নেইমার ইকার্দি। এমবাপ্পে অনুশীলন করছে, বিশেষ কিছু ঘটেনি। সে টিম শিটে থাকবে। আটলান্টা অন্য ধাঁচের ফুটবল খেলে, 1 ভার্সেস 1 খেলার চেষ্টা করে। অন্যদিকে একসাথে 7 জন আক্রমণে ওঠে, গোল করতেও সমান দক্ষ। ওদের বিপক্ষে খেলাটা কঠিন হবে। প্রথমবার পিএসজির মুখোমুখি হচ্ছে আটালান্টা। ইতালিয়ান ক্লাবটির সাম্প্রতিক পারফরমেন্স আশা জাগানিয়া। গেল 20 ম্যাচে হার একটিতে। 3 থেকে সেরিয়া শেষ করা ক্লাবটি এই মৌসুমে 98 গোল দিয়েছে প্রতিপক্ষের জালে। পিএসজিকে চমকে দেওয়ার রসদ আছে ব্ল্যাক অ্যান্ড ব্লুজের। সিঙ্গেল লেগে খেলা, এটা সুবিধা দেবে কিনা জানি না, তবে আমার 2 লেগে খেলা পছন্দ। ইতিহাস বলে আমরা সাধারণত দ্বিতীয় ম্যাচে ভালো খেলি। এমন একটা দলের সঙ্গে লড়তে হবে যাদের বিপক্ষে আগে খেলিনি। ওদের সম্পর্কে তেমন ধারণাও নেই, এটা চ্যালেঞ্জিং। লিসবনে খেলার অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। এখানে 3 ম্যাচের সবকটিতেই হার পিএসজির। এবার নেইমাররা কি পারবেন স্বপ্নের ট্রফির পথে এগিয়ে যেতে? আটালান্টাও কিন্তু আছে ইতিহাস গড়ার অপেক্ষায়। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালে এফসি বাসেলকে 4-1 গোলে হারিয়েছে শাখতার দোনেস্ক। সেমিতে মুখোমুখি হবে ইন্টার মিলান। আরেক ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে 1-0 গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সেভিয়া। সেমিতে তাদের প্রতিপক্ষ ম্যান ইউনাইটেড। ম্যাচের শুরুতেই গোলের খাতা খোলে শাখতার। মাঠে আধিপত্য বজায় রেখে 22 মিনিটের স্কোর লাইন 2-0 করে লুইস কাস্ট্রোর দল। পুরো ম্যাচে প্রতিরোধ গড়ার চেষ্টা চালায় বাসেল। 75 মিনিটে পেনাল্টির সদ্ব্যবহার করেন অ্যালেন প্যাট্রিক। 88 মিনিটে গোল দিয়ে নিজেদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান ডমিলসন। অতিরিক্ত সময়ের 2য় মিনিটে শাখতারের জালে 1 গোল দেন রিকি ভ্যান। অন্যদিকে কষ্টের জয় পেয়েছে রেকর্ড 5বার ইউরোপা লিগের চ্যাম্পিয়ন সেভিয়া। শুরু থেকেই তাদেরকে চাপে রাখে উলভস। তবে লুকাসের গোলে সেভিয়ার সেমি নিশ্চিত হয়। 48 বছরে প্রথমবার ইউরোপিয়ান প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠেছিল উলভস। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ আয়োজন করে নিজেদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পরিকল্পনা নিউজিল্যান্ড বোর্ডের। আগামী বছরে ফেব্রুয়ারি-মার্চে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা বাংলাদেশের। আলোচনা করে সময় সুযোগ বুঝে সূচি ঠিক করবে 2 বোর্ড।
আগস্টে 2 টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ডের। করোনার প্রকোপে সেটা স্থগিত হয়েছে। অক্টোবর-নভেম্বরে টি-20 বিশ্বকাপ হলে তার আগে সেপ্টেম্বরে ব্ল্যাক ক্যাপস ডেরায় যেত টিম টাইগার্স, কিন্তু সেই পরিকল্পনাও ভেস্তে গেছে। ফাঁকা স্লটে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনে আলোচনা চলছে সব বোর্ডের মধ্যে। নিউজিল্যান্ড থেকে আছে সুখবর, সামনের ঘরোয়া মৌসুমে বাংলাদেশকে আতিথ্য দেবে ওরা। পাকিস্তান, অস্ট্রেলিয়া আর উইন্ডিজের সঙ্গে নাকি কথা পাকা হয়ে গেছে। বর্তমান এফটিপি অনুযায়ী বাংলাদেশ নিউজিল্যান্ডে খেলবে 3টি করে ওয়ানডে ও টি-20। বিসিবিও সফর নিয়ে সম্মত হয়েছে। সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত সূচি নিয়ে কোনো কথা বলতে রাজি হননি প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। আমাদের পরিস্থিতির অভাবনীয় উন্নতি হচ্ছে। ফোনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সফরের কথা নিশ্চিত করেছে। সব মিলে 37 দিনের আন্তর্জাতিক ক্রিকেট চলবে। বর্তমানে বায়োসিকিউর বাবল তৈরির বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। প্রতিটি সফরকারী দল নিউজিল্যান্ডে খেলতে গেলে থাকতে হবে 14 দিনের কোয়ারেন্টাইনে। এমনটা ধরেই এগুচ্ছে বোর্ডের পরিকল্পনা। এক্ষেত্রে তারা অনুসরণ করছে ইংল্যান্ডে বায়োসিকিউর মডেল। আমরা এ নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে কাজ করছি। একই পদ্ধতি অনুসরণের ক্ষেত্রে সরকারি দপ্তরগুলো খুব সহায়তা করছে। সরকারের ভূমিকাও খুব চমৎকার। করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের অন্যতম সফল দেশ নিউজিল্যান্ড, তাই ফুল হাউস ক্রিকেট ফেরাতে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড ক্রিকেট। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।